নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। বহু বর্ষজীবী ফুলের মধ্যে গোলাপ অন্যতম। আমাদের রাজ্যে মূলত খোলা মাঠেই গোলাপের চাষ হয়। উৎকৃষ্ট গুণমানের ফুল এবং ভালো উৎপাদন পেতে হলে সুসংহত পরিচর্যার প্রয়োজন। উত্তর 24 পরগনা জেলার দিগঙ্গা ব্লকের ফুল চাষী কৃষ্ণপদ মণ্ডল তিনি 1 বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন। ভালো ফুল পেতে তিনি কি ধরনের যত্ন নিয়ে থাকেন সেই বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানালেন আমাদের। আমার জমি টোটালে হচ্ছে 7 বিঘে। 7 বিঘের মধ্যে আজ 1 বিঘে জমি গোলাপ বসাবার আগে 4 ঘা চাষ দিতে হয় ট্র্যাক্টরে। এবার নাঙলময়ও তাতে দিয়েছি। চাষ করার আগে 1 বস্তা খোল দিয়েছি, 6 বস্তা জৈব সার দিয়েছি, আর তাতে ফিড অন ফোরেড এও আমি 4 কেজি মতো ছড়িয়েছি। মোটামুটি ভাঁটি কেটে 1 হাত 4 আঙুল পানা এইরকম বসালাম, আর এক ধারে আড়াআড়ি 1 হাত, আবার এ ধারে 1 হাত, এইভাবে আমি বসালাম। বসানোর পরে সঙ্গে সঙ্গে ছাই দিয়ে দিলাম। দেখলাম গাছের পাতা একটু ধরা পানা হলো, পরে আবার দুটো অল্প সার ছড়িয়ে দিলাম। ওই 1 বিঘে জমিতে মোটামুটি ধরে নিন হাফ বস্তা। আর গোলাপ চাষ মোটামুটি করলে তো যে কোনো জায়গায় গোলাপ হয় না, উঁচু জায়গা দরকার হয়, বা জল না বেঁধে থাকলে সেসব জায়গায় গোলাপগুলো ভালো হয়। রোগ আসে একমাত্র গরমকালে। এর পোকা হচ্ছে মেন শত্রু। তারপরে অনেক সময় পাতা ঝরে যায়, তখন আমরা নিজেরা যা অভিজ্ঞতায় ওষুধগুলো না আনতে পেরে কৃষি দপ্তর থেকে জিজ্ঞাসা করে তারপর ওষুধগুলো ব্যবহার করি। তা এখন ওই 4 বছর ধরে গোলাপ চাষ করে আমি মোটামুটি একেবারে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। গোলাপ বসিয়ে এর গাছ করতে পারলেই ফুল আসে। গাছ এর মানে ডোগ নেওয়া মানে ফুললে আসে। গোলাপ বসিয়ে মোটামুটি ছ্যাঁচ রাখতে হয়, মোটামুটি সবসময় জোর রাখতে হবে জমিতে। সপ্তাহে 1টা করে ছাঁচা দিতেই হবে। ছাঁচা বা স্প্রে দুটোই করতে হবে। চারা বসিয়ে দেওয়ার পরে মোটামুটি 1.5 মাস থেকে ফুল কাটা যাবে, কিন্তু এই 1.5 মাসের মধ্যে সপ্তাহে 1টা করে ছাঁচা দিতে হবে। আর সার ওই 15 দিন অন্তর হিসেবে 1 বস্তা করে সার লাগবে। আর সার ওই সব দানা সার, মানে 10-26, 14-35, ডিপি, এইসব সারগুলোই বেশিরভাগ ব্যবহার করতে হবে। এতে নর্মাল সার চলে না। ইউরিয়া, ফসফেট, অ্যামোনিয়া এসব মোটেই চলবেই না। ডালপালা যত বেশি ছাড়বে তখন ততই গোলাপ বেশি হবে। গোলাপ বসেই যে একের গোড়ার থেকে সঙ্গে সঙ্গে হয় না গোলাপ। যত গাছ বড় হবে ততই ডালপালা নেবে তারপর আস্তে আস্তে খেতে গোলাপ বেশি হবে। বছরে একবারই গাছ ছিটতে হবে। এটা ভাদ্র মাসেই ছেটা ভালো, ছিটলে ওর কস্টাসগুলো বেশ ভালো নেয়। আর অগ্রহায়ণ মাস থেকে একটা বাজার হয়, যার জন্য এই ভাদ্র মাসে গাছ ছিটলে কষটা নেওয়ার ঠিক সময় আসে। আর ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডার ভাব আসে, গাছ কষ নেয় খুব। মোটামুটি অগ্রহায়ণ মাস থেকে একটা ভালো বাজার পাওয়া যায়। আর ছেটার পরে একটু স্প্রে করতে হয়, তেলগুলো একটু স্প্রে করি, যাতে তাড়াতাড়ি ওই যে কষগুলো নেয় পোকা যাতে না লাগে। মোটামুটি গাছ কেটে নেওয়ার পরে জমি একটু ফাঁকা থাকলে, এইবার জমি জোটো হয়ে গেলে একবার হালকা করে কুপিয়ে দেওয়া হয়। আগাছা টাছা যা থাকে সেইগুলো বেঁচে টেচে নেওয়া হয়। তারপরে তখন এবার সার একটা মোটামুটি বস্তা 2 পানা এই 1 বিঘে জমিতে একইবারে দিয়ে দেই। দেওয়ার পরে একটা ছাঁচ হলো, আকাশের বৃষ্টি অনেক সময় হয়, ওই সময় দেখা যাচ্ছে একটা বিশাল আগাছা ঘাস টাস হলো, তখন নিড়ুতে হয়। তারপরে এইবার কষ নিলেই ফুল মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে গোলাপটা খুব হয়ে গেছে, বিশাল ফুল হয়। কিন্তু সেই সময়টা বাজার যদি ভালো থাকে তা চাষির পক্ষে খুব কপাল ভালো। ভাদ্র মাসে গোলাপ গাছ কাটলে 1.5 মাস থেকে আমি গোলাপ কাটা শুরু করব। আবার সেই সামনে ভাদ্র মাসে আবার গোলাপ কাটবো। বছরে 10 মাস আমি ধরো গোলাপ পাচ্ছি। বাজার ভালো থাকে। অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস অবধি বেশি সব থেকে বাজার ভালো থাকে, কেননা ওই সময় অতিরিক্ত ঠান্ডা থাকে, গোলাপটা খেতে ফলে কম, ফুল ফোটে কম। আর বেশিরভাগ লগনসা থাকে ভালো, বিয়ের লগনসা, অনেক পুজোর লগনসা, মাড়োয়ারি গুণ। চৈত্র মাস কোনো লগনসা থাকে না, তো যার জন্য বেশি গোলাপটা বিক্রি হয় একটু কম। বৈশাখ মাস পড়লে আবার কিছু বিক্রি হয়, অনেক অনুষ্ঠান থাকে টুকটাক। খুঁটিটা মারা এই যে সুতো টেনেছি আমি, এই গাছগুলো লম্বা হচ্ছে, অনেক সময় হাওয়া হবে, গাছ ভেঙে যাবে, বা পরে এই যে লম্বা লম্বা গাছ এরপর থেকে ওপরে গেলি এর কাঁটার ঠেলায় এর ভেতরে ঢোকা যাবে না, যার জন্য এই খুঁটি মেরে সুতো বেঁধে রাখতে হয়। গাছটা সিধা উঠুক, আমরাও পরে সুস্থভাবে যেন চলতে পারি।
যার জন্য এই সুতো বা খোপাও মারতে হবে। এবার বছরের কথা বলছি, আমরা পাইকারি রেট পেয়েছি 8 টাকা পিস, এক পিস গোলার দাম 8 টাকা। কিন্তু এই চৈত্র মাস আসলে দেখা যাচ্ছে গোলাপ, একটা গোলাপ 10 পয়সা পিসও বিক্রি হবে, একটা গোলাপ 25 পয়সাও বিক্রি হবে। অগ্রাণ, পৌষ, মাঘ 3 মাস, এই 3 মাসের মধ্যে বাজার একটা সবসময় হাড্ডাহাড্ডি চলে। বড় লগন সাথে হয়ে গেলি বাজার হাই হয়ে যায়। আমরা 8 টাকা, আমি 9 টাকা পর্যন্ত গোলাপ বেচেছি, এক পিস গোলাপ 9 টাকা পর্যন্ত বেচেছি। 700-800 গোলাপ প্রত্যেক দিন কাটা যায় বিঘাতে। আমরা গোলাপ বেচতে আমাদের সবথেকে কষ্ট বেশি, খুব গোলাপ বেচতে গেলে এক ঠাকুরনগর এক বড় বাজার। আমার 36-60 টাকার চারা আছে, আর 60 জোর লেবার ধরে মোটামুটি 60,000 টাকা খরচ আছে আমার। কিন্তু দ্বিতীয় বছর থেকে আর আমার তো চারা কিনতে হয় না, ওই চারাই হয়ে যায়, সেই জায়গায় একটু অল্প পয়সায় মিটে যায়। দ্বিতীয় বছরে ধরে নিন পার বিঘাতে 15,000 টাকা সার ওষুধ পালাতে বছরে। গোলাপ বিক্রি করে 40,000 টাকা বেচাকেনা হবে এক বিঘে জমিতে। গোপালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৃমির আক্রমণ প্রাণী পালকদের কাছে একটা বড় সমস্যা। গবাদি প্রাণীর বটল জ্বর রোগটি যকৃৎ কৃমি আক্রমণের একটি উপসর্গ। এই রোগে আক্রান্ত প্রাণীর দ্রুত চিকিৎসা শুরু না করতে পারলে গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে বললেন মালদার হবিবপুর ব্লকের বিএলডিও ডাক্তার তুষার কান্তি বণিক। এখানে আমরা যে গরুটিকে দেখছি, যে গরুর নিচের চোয়ালের নিচের অংশটা ফুলে গেছে, দেখে নিচের অংশটা দেখে মনে হচ্ছে যে না অনেকটা বোতলের মতো। এটা একটা লক্ষণ যদিও রোগের, এটাকে বোতল জ্বর বলা হয়। বিশেষ করে শীতের আগে আগে বা শীতকাল পার হয়ে যখন বসন্তকাল আসছে, এই সময়টায় আমরা কিন্তু গরুতে এই ধরনের সমস্যাগুলো দেখতে পাই। এই সমস্যাটা, এই যে বোতল জয়ের যে সমস্যাটা, এটা মূলত হয় যে কৃমি রোগ থেকেই উৎপন্ন হয়। গোল কৃমি আছে, ফিতা কৃমি আছে, কতগুলো ফ্লুক কৃমি আছে। তো এই ফ্লুক জাতীয় কৃমিদের মধ্যে বিশেষ করে লিভার ফ্লুক, যেটাকে আমরা বলি যকৃৎ কৃমি, এই যকৃৎ কৃমির সংক্রমণে আমরা কিন্তু এই বোতল জ্বর রোগটা দেখতে পাই। তো যকৃৎ কৃমিটা আসলে এক ধরনের পাতার মতো একটা চেপটা কৃমি। এরা যকৃতের মধ্যেই অবস্থান করে, যকৃতকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। যকৃতের ভিতরে অনেক লম্বা লম্বা ওরা চ্যানেল তৈরি করে, এবং যকৃৎ এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেখানে নাকি শরীরের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রোটিনের সংশ্লেষণ সেখানে হয়। এবং এই যকৃৎ কৃমির সংক্রমণ যখন হয়, তখন দেখা যায় যে গরুর পাতলা পায়খানা হয়, প্রচণ্ড পাতলা পায়খানা, জলের মতো পাতলা পায়খানা হয়, মনে হবে যেন পাইপ দিয়ে জল বেরোচ্ছে এরকম। গরুর শরীরে প্রোটিনের পরিমাণ কমে যায়। প্রোটিনের পরিমাণ কমে যাওয়ার জন্যে শরীরের যেগুলো নিম্নাংশ আছে, সেই নিম্নাংশে কিন্তু তখন ওই রক্তনালী থেকে তার জলীয় অংশ কিন্তু নিচে বাইরে বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে এসে সেই জায়গাতে কিন্তু তখন জলগুলো জমা হতে থাকে এবং অনেকটা ঝুলে যায়, চামড়া ঝুলে যায়, ওখানে ফোলা ফোলা ভাব দেখা যায়। সেখানে যদি একটা সুই দিয়ে যদি পাংচার করা যায়, সুই দিয়ে পাংচার করলে সেখান থেকে দেখা যায় একদম পরিষ্কার জল বেরিয়ে চলে আসছে। এবং দেখা যায় যে ওই প্রোটিনের ঘাটতি হওয়ার জন্য সেই গরুগুলো কিন্তু রক্তাল্পতাতেও ভোগে। গরু খুব দুর্বল হয়ে যায়, তার শরীর স্বাস্থ্য ভীষণভাবে খারাপ হয়ে যায়, এবং লিভার আক্রান্ত হওয়ার জন্যে গরু কিন্তু খাবার খেতে চায় না, গরুর ক্ষুধামন্দা দেখা যায়। এবং যদি সেটি একটা গাই গরু হয়, স্বাভাবিকভাবেই তার কিন্তু দুধ উৎপাদনও কমে যায়। এবং এই রোগটা এতটাই মারাত্মক যে কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত গরুর কিন্তু মৃত্যু হতে পারে। যদি গরুকে আমরা সবুজ ঘাস খাওয়াচ্ছি, জলা জায়গার ঘাস, তাহলে কিন্তু গরুর এই কৃমি হওয়ার সম্ভাবনা থাকে। গরু লিভার ফ্লুকে আক্রান্ত গরু যখন পায়খানা করলো, সেখানে জলের কাছাকাছি যদি গরুটা পায়খানা করে, তাহলে এবার পায়খানার মধ্যেই কিন্তু সেই লিভার ফ্লুকের ডিমগুলো থাকে। সেই ডিমগুলো ফুটে, উপযুক্ত পরিবেশে ডিম ফুটে কিন্তু তার বাচ্চা লার্ভাগুলো বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে দেখা যায় সেই লার্ভাগুলো কিন্তু ওই শামুকের শরীরের ভিতরে ঢুকে যায়। শামুকের শরীরের ভেতরে ঢুকে সেখানে কিন্তু ওরা আস্তে আস্তে নিজেদেরকে মোল্টিং করে, তাদের জীবনচক্রের বিভিন্ন দশাগুলো সেখানে ওরা পার করার পরে একটা সময় আবার শামুকের শরীর থেকেই সেই কৃমির ছোট কৃমিটা সেটা কিন্তু বেরিয়ে চলে আসে। বেরিয়ে এসে ওরা কী করে, যে জলের কাছাকাছি যে সমস্ত ঘাসগুলো থাকে, বিশেষ করে দল জাতীয় ঘাসগুলো থাকে, সেই ঘাসের যে পাতাগুলো জলের কাছাকাছি থাকে, সেই পাতার গায়ে ওরা লেগে যায়। লেগে গিয়ে নিজেদের চারপাশে একটা রক্ষাত্মক একটা আবরণ তৈরি করে রাখে। এবং গরু যখন ওই জলের মধ্যে ওই সমস্ত জলজ ঘাসগুলো খেতে যায়, ঘাসের সাথে কিন্তু ওরা ওই কৃমির যেটা একটা রক্ষাত্মক আবরণের মধ্যে আছে, সেটা সহ কিন্তু ওরা খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে ওইটা গরুর পেটে গিয়ে সে কিন্তু কৃমির বাচ্চাটা আবার বেরিয়ে এসে এবার সে কিন্তু গরুর ওই যকৃৎকে আক্রমণ করে। যকৃতের মধ্যে ওরা ঢুকে গিয়ে ওইখানে ওরা আরও বড় হয় এবং গরুর শরীরে নানান রকম ক্ষতিকর পরিস্থিতি তৈরি করে, ক্ষতিকর প্রভাবে গরুটা তখন আক্রান্ত হয়। গরুর আমরা তখন ওই লিভার ফ্লুক জাতীয় কৃমির আক্রমণের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আমরা দেখতে পাই। যাই হোক, এই গরুর বোতল যদি আমাদেরকে
প্রতিরোধ করতে হয়, তাহলে আমাদের প্রয়োজন যেটা সেটা হলো গরুকে জলা জায়গার ঘাস না খাওয়ানো। যদি জলা জায়গার ঘাস খাওয়াতে হয়, ঘাসকে উপরে উপরে কেটে নিতে হবে, কেটে নিয়ে সেটাকে কিছুটা শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিয়ে তবে তাকে খাওয়ানো যায়। আরেকটা জিনিস হলো গরুর মল পরীক্ষা করে প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো এই যকৃৎ কৃমিনাশক কিছু কার্যকরী ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায়। সেগুলো যদি আমরা গরুকে যদি খেতে দিই তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আমরা বাঁচাতে পারি। এর পাশাপাশি এই যকৃৎ কৃমিকে নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু শামুককেও নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়ে পড়ে। এই শামুককে নিয়ন্ত্রণ করার একটা জৈবিক উপায় হলো হাঁস চাষ। তো হাঁসেরা যখন শামুক খেয়ে নেয় তাহলে শামুকের সংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু যকৃৎ কৃমির সংক্রমণের হাত থেকেও গরুকে আমরা বাঁচাতে পারি। গরুকে আমরা যদি সুষম পুষ্টির ব্যবস্থা করি, যারা অপুষ্টিতে ভোগে তাদের কৃমি সংক্রমণ সবচাইতে বেশি হয়। সেই জন্য গরুর যাতে সুষম পুষ্টির বিধান করা যায়, গরুর খাবারে বিভিন্ন যে খনিজ লবণের যে সাপ্লিমেন্টগুলো পরিপূরক হিসাবে সেগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যে আমরা গরুকে এই বোটলজো নামক যে মারাত্মক সংক্রমণ সেটার হাত থেকে বাঁচাতে পারবো। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর দিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বাদামের গোড়া পচা রোগটি বীজবাহিত ও মাটিবাহিত। সাধারণভাবে এই রোগটির উপদ্রব সেই সব এলাকায় দেখা যায় যেখানে মাটির গ্রথন হালকা, মাটিতে আর্দ্রতার পরিমাণ কম এবং তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হয়। ফসলের বৃদ্ধির যে কোনো দশাতেই এই রোগটি দেখা দিতে পারে। এই ছত্রাকের উপদ্রবে গাছ মাটি থেকে বেরোনোর আগে বীজ এবং অঙ্কুরোদ্গমনের পরে চারাগাছ পচে যায়। গাছের মাটির নিচে থাকা কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা যায়। এই দাগ পরবর্তীকালে শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে। এর ফলে গাছটি স্থায়ীভাবে ঢলে পড়ে ও মারা যায়। মৃত গাছের গোড়া ধরে টানলে খুব সহজেই গাছটি উঠে আসে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এই রোগটি দ্রুত ছড়ায়। তাই গোড়া পচা রোগটির প্রতিকারে সুসংহত ব্যবস্থা অবলম্বন করা দরকার। চীনাবাদামের গোড়া পচা রোগের প্রতিকারে প্রথমেই সেই সব জাতগুলোকে নির্বাচন করা উচিত যে জাতগুলোর এই রোগের বিরুদ্ধে সহনশীলতা রয়েছে। এই সব জাতগুলো হলো J11, OG52-1 এবং JCC 88। বীজ শোধন করে নিতে হবে। ট্রাইকোডার্মা ভিরিডি অথবা ট্রাইকোডার্মা হারজেনিয়াম প্রতি কেজি বীজে 10 গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করতে হবে। আর রাসায়নিক উপায়ে বীজ শোধন করতে হলে কার্বিনডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজে মেশানো যেতে পারে। অম্লধর্মী মাটিতে এই রোগের উপদ্রব বেশি দেখা যায়, তাই মাটি পরীক্ষার ফলাফলের উপরে ভিত্তি করে অম্লত্ব দূর করতে চুন প্রয়োগ করতে হবে। মাটি তৈরি করার সময় যখন জৈব সার প্রয়োগ করা হয় তখন 50 কেজি পরিমাণ জৈব সারের সঙ্গে 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে আর্দ্র অবস্থায় পলিথিন চাদরে 2 থেকে 3 দিন ঢেকে রেখে এই জৈব সার মাটিতে প্রয়োগ করতে হবে। এতে মাটির অপকারী জীবাণু বিনষ্ট হয়। বীজ বোনার 15 দিন আগে বিঘা প্রতি 75 কেজি হারে রেডির খোল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। সুসংহত উপায়ে উদ্ভিদ খাদ্যের যোগান দিতে হবে। রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে চাইলে কার্বিনডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এখানে যে পন্থাগুলো উল্লেখ করা হলো তার সার্থক ও প্রয়োজন ভিত্তিক প্রয়োগের দ্বারাই চীনাবাদামের গোড়া পচা রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ফল হলো কলা। আমাদের রাজ্যে এলাকার চাহিদার কথা মাথায় রেখে চাষিরা স্থানীয় জাতগুলোকে বেছে নেন। তবে এখন অনেক চাষি বেশি উৎপাদনের জন্য টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা G9 জাতের কলা লাগাচ্ছেন। নদিয়া জেলার তেহট্ট ব্লকের প্রগতিশীল কৃষক অরূপ বিশ্বাস বেশ কয়েক বছর ধরেই চাপা কলার চাষ করে চলেছেন। এই ফলটির চাষ তিনি কিভাবে করেন তা জানালেন আমাদের। তা চাপা কলাটা আমরা এখন এই চাষটা বেশি করি, এই কলাটা, কারণ এই কলাটা খরচা খুব কম। একে যদি যত্ন একটু কমও হয় তবু এর ফসলটা দেয়, অসুবিধা হয় না। ওই জন্য এই চাপা কলার চাষটা আমরা করি এবং এটা লাগাই দুটো টাইমে। আমরা সচরাচর যদি ছট পুজোর বাজার ধরার জন্য যেটা লাগাই সেটা ভাদ্র মাসে লাগাই, আর সরস্বতী পুজো বা শিব পুজোর মার্কেটগুলো নিতে যাই তখন আমরা কি করি ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে লাগাই।
তা আমরা দুটো টাইমেই লাগাই আমার কলা। এটা লাগিয়েছিলাম ভাদ্র মাসে, কারণ এটা ছট পুজো ধরার জন্য লাগানো। আমরা ভাদ্র মাসে লাগিয়ে শীতের মধ্যে খুব একটা চারা টারা এর পাতা টাতা ছাড়ে না, যখন হালকা গরমের ভাবটা আসে বা মাঘ মাসের থেকে এদের পাতাটা দেখা যায়। এখন আমরা গোড়াটা যেভাবে এই যে খুঁড়েছি, এইভাবে খুঁড়ে এখন একে একটা প্রথম চাপান দেব। প্রথম চাপানে আমরা এক একটা গাছে 200 থেকে 250 গ্রাম সার ব্যবহার করি, মিশ্র সার, ইউরিয়া, ফসফেট, পটাশ। পটাশ ব্যবহার করি বিঘা প্রতি 1 বস্তা, ফসফেট 2 বস্তা, নাইট্রোজেন 30 কিলো, 2 বস্তা রাসায়নিক জৈব যেটা আমরা বাজারে কিনতে পাই, এটা একসঙ্গে মিশিয়ে গোড়ায় দিয়ে এটা ঢাকা দিয়ে দিই। তারপরে একে জল দিয়ে জমিটা ভিজিয়ে দিই। প্রতি মাসে এই জমিতে হালকা পরিমাণ সার আমরা ছিটিয়ে দিই, বিঘা প্রতি আপনার 25 কিলো হার্ডলি। সেটা 1 থেকে 1.5 মাস অন্তর, এবং 1 থেকে 1.5 মাস অন্তর আমরা প্রতি বাগানেই আমরা জল দিই। কলা বাগানের জমিতে প্রতি মাসে সার হচ্ছে আপনার 25 থেকে 30 কিলো। যে কোনো রাসায়নিক যৌগ সার, যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ মিশ্রিত সার, কোনো সময় 10-26, 15-15, 17-17, 16-16, এই ধরনের যে কোনো সার। এইটা দিলে পরে আমাদের এই জমিতে কলাটা চলে আসবে আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যে। এই গাছে কলা চলে আসবে, এবং এই কলাটা আশ্বিন মাসের প্রথমেই কাটা শুরু করা যাবে। এবং এটাও যথেষ্ট লাভজনক, কারণ এই যে ঝামেলাটা কম, এর জমিতে অত দেখতে হয় না। কিন্তু এবং আমি যদি মাঝখানে সার দুটো একটা নাও দিই, তবুও কলাটা খারাপ হয় না, ভালোই হয়। বিঘাতে 400টা করে চারা লাগে, 4 হাত বাই 4 হাত অন্তর একটা করে চারা লাগাতে হয়। এবং এটাই চারাটা যখন লাগানো হয়, চারাটা আমরা মূল মা গাছের থেকে তেউটাকে তুলে নিই। তুলে নেওয়ার পর এটাকে হয় কপার রিজিমের কোনো কিছু, বা ম্যানকোজেব বলছি, বা কার্বেন্ডাজিম, যে কোনো একটা কিছুর মধ্যে জলে বালতিতে গুলে রাখি। গোড়াটাকে একবার ভিজিয়ে সেটা একটু রোদ্রে শুকাতে দিই। রোদ্রে যখন একটু শুকিয়ে যায় হালকা, তখন এটাকে আমরা জমিতে বসায় রোপণ করি। তা যেখানে আমরা লাগাই সেখানে 8 থেকে 9 ইঞ্চি ডিপ করে গর্ত করি, গোড়াটা বসিয়ে চারিদিকে মাটি দিয়ে সেটাকে আটকে দিয়ে পরের দিন জমিতে জল দিয়ে দিই। তাতে কি হয়, আমরা এইভাবে শোধন করে লাগালে আমাদের তেউর একটাও নষ্ট হয় না, তেউরে রোগটা লাগে না, রোগ ব্যাধিটা কম আসে, তাতে ফলনটা ভালো হয়। লাগানোর পর জল দিয়ে দিলাম, ব্যাস এইভাবে শীতটা কেটে যায়। ওর মধ্যে যে কোনো একটা সাথী ফসল হিসাবে সাথী ফসল বুনি। সচরাচর আমরা সর্ষে বুনি, সর্ষেটা সাথী ফসল হিসাবে উঠে আসে। তখন সর্ষেটা উঠে আসার পর তখন আমরা এই গাছগুলোর গোড়া একটু খুঁড়ে চারিদিক দিয়ে একটু ড্রেন মতো করে দিয়ে তার মধ্যে ওই প্রথম চাপান সারটা দিয়ে গোড়াটা ঢেকে দিয়ে জল দিয়ে দিই। তারপরে সমস্ত জমিতে প্রতি মাসের যে সার 25 থেকে 30 কিলো ছিটিয়ে দিয়ে জল দিয়ে দেওয়া হয়। এইভাবে এদের আমরা পরিচর্যা করি। এবং এদের রোগ ব্যাধি হচ্ছে গুটি পোকা লাগে, মাজরা পোকা লাগে। তো এর জন্য আমরা খুব বেশি তেল ব্যবহার করি না, কারণ বেশি তেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ম্যানক্রোজেব 45 লাগানো থেকে কলা কাটা পর্যন্ত 3 থেকে 4 বার ব্যবহার করলেই হয়। পার লিটার জলে 2 গ্রাম হিসাবে মিশিয়ে ব্যবহার করি। আর এই কলাটার রোগ ব্যাধিটা খুবই কম, এদের রোগ খুব একটা হয় না। কলা পড়ার আগে আমরা ওই 2 মাস অন্তর একবার করে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করি। তারপরে যখন কলা পড়ে তখন ওই কলার গায়ে যাতে গুটি পোকাটা না ধরে, যখন কলাটা বেরোতে শুরু করে তখন আমরা প্রতি সপ্তাহে কলাটা বেরিয়ে সারা হওয়া পর্যন্ত আমরা প্রতি সপ্তাহে হালকা করে লিটারে 2 গ্রাম হিসাবে তেল ব্যবহার করা হয়। আমরা সেখানে 1 থেকে 1.5 গ্রাম হিসাবে ব্যবহার করি, যাতে কলাটারও কোনো ক্ষতি না হয় এবং পোকাটা না আসে জাস্ট। তাতে রঙটা ভালো হয়, পোকামাকড়ের দাগ থাকে না। তারপরে আমাদের এটা আশ্বিন মাসের মধ্যে কাটা হয়ে যায়। এইটা আমরা ছট পুজো ধরার জন্য এই কলাটা এই টাইমে লাগিয়েছি, আশ্বিন মাসের মধ্যে কাটা হয়ে যায়। এটা আমাদের খরচা ধরুন বিঘাপতি প্রায় 20,000-এর কাছাকাছি পড়ে যায়। ফলন 400 কলা পাই, 400 কান্দি পাই, সেখানে আমাদের ওই 60,000 টাকা মতো বেচাকেনা হয়। 1 মাসের মধ্যে বেচাকেনা আমাদের কমপ্লিট হয়। তখন থেকে আবার নতুন চারা গাছের যত্ন শুরু। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।